স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। পিসিবি আর আইসিসির সাথে বৈঠক শেষ করে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু প্রশ্ন হলো, লাহোর থেকে তিনি কি নিয়ে ফিরলেন? টাইগারদের সাবেক কাপ্তান কি বলছেন? আইসিসির কাছ থেকে পাকিস্তান আর বাংলাদেশকে বলা হচ্ছিল আপার হ্যান্ডে, কিন্তু আইসিসি এই দর কষাকষির কতটা কি মানবে সেটা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপে খেলবে নাকি খেলবে না, কনফিউশন, টেনশন আর সেই সাথে এবার যোগ হয়েছে নেগোসিয়েশন। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচটাকে রীতিমতো দখলদার ক্ষমতাসীন বিসিসিআই আর আইসিসির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। জয়শা অ্যান্ড কোম্পানিকে যেহেতু এবার দারুণ এক কলে ফেলা গেছে, তাই দাবি দেওয়া আদায়ে মহসিন নাকভিও ডেকে নিয়েছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলকে। কারণ বাংলাদেশের হয়েও আইসিসির সামনে কিছু বিষয় আদায় করে নিতে চাইছিল পিসিবি, তাই প্রথম দেখাতেই নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন বুলবুল। মিটিং শেষে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, তবে অনুমান করা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা ইস্যুতে এবার ইউটার্ন নিতে চলেছে পাকিস্তান। তবে বয়কটের ঘোষণা যেহেতু তাদের সরকারের তরফ থেকেই এসেছিল এবং খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ নিয়ে মন্তব্য করেছিলেন, তাই ম্যাচ খেলতে রাজি হওয়ার বিষয়টিও তাদের পক্ষ থেকেই আসবে। লাহোরের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হওয়া বৈঠক সম্পর্কে কিছু জানা যায়নি শুরুতে। তবে সোমবার সকালে এনডিটিভি তাদের সোর্সের বরাত দিয়ে জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির সাথে মিটিংয়ের 3টি শর্ত দিয়েছে পিসিবি, তবেই তারা খেলতে রাজি হবে 15 তারিখের ম্যাচ। প্রথম শর্ত, বাংলাদেশ বিশ্বকাপ মিস করলেও তাদের পার্টিসিপেশন মানি দিতে হবে, অথবা তারা যে বিশ্বকাপের প্রস্তুতি নিতে অলরেডি বেশ কিছু খরচ করলো সেটার ক্ষতিপূরণ লাগবে। দ্বিতীয়ত, আইসিসির আয়ের যে অংশটা বাংলাদেশ পায় সেটা বাড়াতে হবে, আর ভবিষ্যতে একটা আইসিসি ইভেন্ট আয়োজনের রাইট দিতে হবে। এর বিপরীতে আইসিসি কি বলেছে সেটা জানাতে পারেনি এনডিটিভি। তবে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন বলছে, আইসিসির তরফ থেকে বার্তা একটাই, বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের হাতে কিছু নেই। তবে এটা নিশ্চিত করা যেতে পারে যে বাংলাদেশ তাদের শেয়ারের পুরো ভাগ পাবে। ডন জানাচ্ছে, হেভিওয়েট পার্সোনালিটিদের ওই বৈঠকে মহসিন নাকভি আইসিসির সাথে আলোচনায় বেশ উত্তেজিত ছিলেন। তিনি বলছিলেন, ক্রিকেটে ভারতের এই আধিপত্য, আইসিসির ওপর বিসিসিআই এর এমন প্রভাব পাকিস্তান আর মেনে নেবে না। কিন্তু আইসিসির হয়ে লাহোরে বৈঠক করতে যাওয়া কোচেয়ার ইমরান খাজার পক্ষে এসব দাবি পূরণের কোনো উপায় ছিল না। তিনি কেবলই একজন নেগোশিয়েটর, নীতি নির্ধারক নন। তাই ইমরান খাজার পরামর্শ ছিল তারা বিষয়গুলো যেন আইসিসির অ্যাট্রিবিউশন কমিটির সামনে অথবা বোর্ড মিটিংয়ে ওঠায়, সেখানেই হোক সব সিদ্ধান্ত। আর আপাতত তারা সরে আসুক ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে। এরপর অবশ্য মিটিং আর কতদূর এগিয়েছে, বোর্ড মিটিং এ যাওয়ার ব্যাপারটা পিসিবি আর বিসিবির পছন্দ হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ফের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে যাচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কাছ থেকেই আসবে। তাই দুয়ে 4 মিলিয়ে ধরে নেয়াই যায় ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। তবে সেটা কিসের বিনিময়ে, চাপে ফেলে আইসিসির কাছ থেকে কতটা কি আদায় করে নেওয়া গেল তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আরো। যদিও ঘড়ির কাঁটা দৌড়চ্ছে ম্যাচ ডে 15 ফেব্রুয়ারি 2026। খালিদ জামিল, একাত্তর। হয়ে গেছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ এই বৈঠক। এই মুহূর্তে আপার হ্যান্ডে বাংলাদেশ আর পাকিস্তান। নানা সূত্র থেকে বলছে, বিসিবি 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হোস্ট করতে চায়। পিসিবিও বেশ কয়েকটা দাবি জানিয়েছে আইসিসিকে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কোহিনুর কোনা জানাচ্ছেন আরো। টি-20 বিশ্বকাপ চলছে ভারত আর শ্রীলঙ্কায়, তবে লঙ্কা কাণ্ড লাহোরে। রবিবারে গাদ্দাফি স্টেডিয়ামে হয়ে গেছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ বৈঠক। আইসিসি পিসিবির সাথে বিসিবির সারপ্রাইজিং অ্যাপিয়ারেন্স। ফিজিক্যাল বৈঠকের এই খবরে সবার মনে নতুন করে আশার আলো। 15 ফেব্রুয়ারির ম্যাচটা হচ্ছে তাহলে। পিসিবির কোঅর্ডিনেশনে হওয়া বৈঠকে আইসিসির পক্ষে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সহ আরও এক কর্মকর্তা। পিসিবির পক্ষে মহসিন নাকভি আর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক চলে 5 ঘন্টা। পিসিবি আর বিসিবির মধ্যেও আরও একটা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলাফল না জানা গেলেও সূত্র বলছে, পিসিবি আর বিসিবির দাবির প্রতি সাড়া দিয়েছে আইসিসি।
টেলিকম এশিয়া বলছে বৈঠকে আইসিসির কাছে বিসিবির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আইসিসির আয়ের একটা বড় অংশ পায় বিসিসিআই, এবার ফান্ড বাড়াতে হবে পাকিস্তানের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তান চাচ্ছে আবারও শুরু হোক ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। ম্যাচের মধ্যে দুদলের খেলোয়াড়রা হ্যান্ডশেক করবে। এছাড়াও পাকিস্তানকে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব দেওয়ার আবেদন করা হয়। তিন পক্ষের বৈঠক শেষে আইসিসির হেডকোয়ার্টারে ফিরে গেছেন দুই কর্মকর্তা। পিসিবি চেয়ারম্যানের গন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বরাবর। শাহবাজ শরীফই বলবেন শেষ কথা, যদিও এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কোনোভাবেই ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না পাকিস্তান। তবে কে না জানে, ক্রিকেট দুনিয়ায় ভারত পাকিস্তান ম্যাচটাই যে সবচেয়ে ব্লকবাস্টার। হিসেব বলে শুধু এই একটি ম্যাচকে ঘিরেই থাকে প্রায় 50 কোটি মার্কিন ডলারের বাজার। বাংলাদেশি মুদ্রায় যা 6120 কোটি টাকারও বেশি। তাই তো এই ম্যাচটাকে কোনোভাবে হাতছাড়া করতে চায় না আইসিসি, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের চাওয়া পাওয়া পূরণ করে নিতে চায় পিসিবি। ডজন খানেক বৈঠক শেষে শুরু হয়ে গেছে ফাইনাল কাউন্টডাউন। চলছে ভারত পাকিস্তান সিরিজের কনক্লুশন চ্যাপ্টার। হাতে সময় 48 ঘন্টা। কোহিনুর কণা, 71। বছর বছর বিপিএল এ দেখা যাচ্ছে একগুচ্ছ পাকিস্তানি ক্রিকেটার। এবার পাকিস্তান সুপার লিগে দেখা যেতে পারে উল্টোটা। পিএসএল এ স্মরণকালে সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটার দেখা যেতে পারে 2026 সালে। 11 ফেব্রুয়ারি নিলাম আছে 50 জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। জায়গা পেয়েছেন সাকিব আল হাসান থেকে শুরু করে আহরার আমিনের মতো ক্রিকেটারও। ফয়সাল হাবিবের রিপোর্ট। প্রথমবারের মতো খেলোয়াড় কেনাবেচার নিলাম সিস্টেমে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। 11 ফেব্রুয়ারি হবে 2026 পিএসএল এর নিলাম। তাই দেশি বিদেশি মিলিয়ে 879 জন ক্রিকেটারের লিস্ট প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 879 ক্রিকেটারের মধ্যে 3টা ভিন্ন ক্যাটাগরিতে সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। 2 কোটি 20 লাখ পাকিস্তানি রুপির ডায়মন্ড ক্যাটাগরিতে আছে সাকিব আল হাসানের নাম। টাইগার অলরাউন্ডারের সাথে এই ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ টেস্ট দলের ওপেনার জাকির হাসানও পিএসএল নিলামে 2 কোটি 20 লাখ রুপির ভিত্তিমূল্য পেয়েছেন। মজার ব্যাপার হলো নিলামের ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা 3 বাংলাদেশির কেউই নাই বাংলাদেশ জাতীয় দলে, বরং জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার আছেন 1 কোটি 10 লাখ পাকিস্তানি রুপির ক্যাটাগরিতে। রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম সবাই এই ক্যাটাগরিতে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের এই ক্যাটাগরিতে আছে ইয়াসির রাব্বি, রিপন মন্ডল, মাহমুদুল হাসান জয়, মাহফুজুর রাব্বি, জিশান আলমের মতো ক্রিকেটাররাও। 60 লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ 25 জন বাংলাদেশি ক্রিকেটার। বিপিএল মাতিয়ে এই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন, আছেন আলিস আল ইসলাম, আহরার আমিন, রাকিবুল হাসানের মতো জাতীয় দলে অভিষেক না হওয়া ক্রিকেটাররা। একই ক্যাটাগরিতে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে জাকের আলী অনিক, সাইফ হাসান, নাসুম আহমেদ, তানজিম সাকিবরাও আছেন। এমনকি নাসির হোসেন, সাব্বির রহমান, রনি তালুকদাররাও জায়গা পেয়েছেন পিএসএল এর নিলামে। এবার পিএসএল হবে 8 দলের। প্রতিটা দলকে 16 থেকে 20 জনের স্কোয়াড বানাতে হবে, যেখানে বিদেশি ক্রিকেটার কেনা যাবে 5 থেকে 7 জন। প্রতিটা দল নিলামে সর্বোচ্চ 45 কোটি পাকিস্তানি রুপি খরচ করতে পারবে। একই সাথে ডিরেক্ট সাইনিং বিদেশি ক্রিকেটারের জন্য বরাদ্দ থাকবে 5.5 কোটি পাকিস্তানি রুপি। নিলামে বিক্রি হওয়া প্রতিটা ক্রিকেটারের দলের সাথে চুক্তি হবে 2 বছরের জন্য। পিএসএল এর ইতিহাসে বছর বছর খেলেছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। গেল আসরেও ছিল টাইগার ক্রিকেটারদের প্রতিনিধিত্ব। এবার কেমন হবে পরিস্থিতি, সেই প্রশ্ন আছে দর্শক মনে। এমন প্রশ্নে পজিটিভ উত্তরও আছে। আইপিএল এর সাথে হবে বলে পিএসএল এ তারকা ক্রিকেটারের উপস্থিতি এমনিই থাকবে কম। তার উপর আছে রাজনৈতিক কারণে আফগান প্লেয়ারদের পিএসএল বর্জনের ডাক। তাই এবার বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা বাড়তে পারে আগের চেয়ে বেশি। মুস্তাফিজ তো আছেনই, রিশাদ সাকিবদেরও ডাক পড়তে পারে নিলামে। পেসারদের মধ্যে তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, তানজিম সাকিবদের জন্য কারাকারি হতে পারে নিলামে। এদিকে লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, পারভেজ ইমনরা আলোচনায় থাকতে পারেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল ঠিক করার মিটিংয়ে। ফয়সাল হাবিব, 71। নারী ফুটবল লিগের শেষ দিকে এসে ট্রফি উন্মোচন করলো বাফুফে। নয়নাভিরাম পরিবেশে জমকালো আয়োজনে ব্যবস্থা করলেও তাতে মন পাওয়া যায়নি ফুটবলারদের। দেরিতে ট্রফি উন্মোচনের দায়ে সময়কেই দুষছে ফেডারেশন। তবে এবারের আসরের মতো ভবিষ্যতে হেলাফেলা হবে না লিগে, সেই আশ্বাস মিলছে বাফুফের তরফ থেকে। হাসান সজীবের রিপোর্ট।
আজকাল প্রি ওয়েডিং ফটোশুট ছাড়া যেমন বিয়ে জমে না, ঠিক তেমনি ট্রফি উন্মোচন ছাড়া টুর্নামেন্টও লাগে পানসে। ১.৫ বছর পর গেল বছরের ডিসেম্বরে শুরু হয় নারী ফুটবল লিগ। আর মাত্র ২ ম্যাচ পরেই যার পর্দা নামবে। ঠিক লিগের শেষ সময় এসে রাজধানীর নয়নাভিরাম স্থানে বাফুফের ট্রফি উন্মোচন। দৃশ্যটা চোখ জুড়ালেও আক্ষেপ ফুটবলারদের কণ্ঠে। হ্যাঁ, সর্বপ্রথমে যখন শুনেছি যে আমাদের এখানে আসতে হবে, তো ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ হলো সর্বপ্রথমে সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়। হ্যাঁ, শুরু থেকে তো অনেক কিছু দেখি যে প্রথম যেদিন হচ্ছে লিগ শুরু হয়, সামনের দিকে উদ্বোধনী ম্যাচ থেকে ট্রফি থেকে বল নিয়ে যাই। তো এখন হয়তো ওরা ভিন্ন একটা প্ল্যানিং করছে। নারী ফুটবল লিগ ঘিরে অভিযোগের ফোয়ারা বইছে। তাড়াহুড়োয় অনেক পরিকল্পনায় ঠিকঠাক কাজে আসেনি। সেটা স্বীকার করেই ভবিষ্যৎ লিগ আরো গোছানো করতে চায় ফেডারেশন। ডেফিনেটলি মন মতো হবে বলবো না, আই এম জাস্ট হ্যাপি যে আমরা লিগটা মোটামুটি এখন দাঁড় পাতে এসে গিয়েছি। আমাদের যেটা উদ্দেশ্য ছিল মিশন অস্ট্রেলিয়ার জন্য মেয়েদেরকে এনাফ গেম টাইম দেওয়া এবং টপ প্লেয়ার যারা যেন বেঞ্চে না থাকে সেটা আমরা ইনশিওর করতে পেরেছি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি গুড। বাট এবছর তো আবার হবে, এই WFL আবার হবে। আশা করি 2টা টায়ার করে করবো, 1 and 2। সো ডেফিনেটলি আমরা এবার থেকে যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি সেই চ্যালেঞ্জগুলি আগে আমরা মোকাবিলা করার চেষ্টা করব এবং আরো সুন্দরভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যে লক্ষ্য নিয়ে এই লিগ, মার্চে মিশন অস্ট্রেলিয়া প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। প্রশ্ন থেকে যায়, এই লিগ কি সত্যি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ? আমার কাছে মনে হয়েছে যে এইবার লিগটা আগের তুলনায় অনেকটাই কম্পিটিশন হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তা আগের লিগগুলোর তুলনায় এবার লিগগুলো খুব ভালো। সব ম্যাচগুলোর মধ্যে আপনার সব টিমের মধ্যে আপনার ন্যাশনাল টিম সবাই ছিল, আর আপনার প্রত্যেকটা ম্যাচই খুব কমপ্লিট। পিটার বাটলারের চাওয়াতে লিগ আয়োজন। লিগ থেকেই নতুন খেলোয়াড় খুঁজে পেয়েছেন আফিদা ঋতুদের কোচ। আমাকে উনি ব্যক্তিগত পর্যায়ে কথা বলেছেন, হি ওয়াজ হ্যাপি। উনি কয়েকটা খেলা দেখতেও গিয়েছেন। আমাকে উনি যেটা বলেছে আমি জানি না কে, এবার উনি 1-2জনকে প্লেয়ারকে সিলেক্টও করেছে, নতুন ফ্রেশ প্লেয়ার পেয়েছে। ও আমাকে বলেছে এই লিগটা না হলে আমি প্লেয়ারগুলি পেতাম না। এই জন্য বলি যে সব সময় যে আসলে লিগটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এখানে লিগ চললেই আপনার অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসে। ফুটবলারদের চাওয়া নিয়মিত লিগ, তবে শুধু নামেই নয়, চাই সকল সুযোগ সুবিধা আর সম্মানজনক পারিশ্রমিক। সব ক্লাবে তো আমি এটা বলতে পারবো না, তো আমি হ্যাঁ, তো মোটামুটি ভালোই, কিন্তু এর থেকে আরো বেটার হলে আরো ভালো হয়। হ্যাঁ, অবশ্যই আরো বেশি ডিজার্ভ করি, বাট এখন তো দেশের পরিস্থিতি ওরকম মানে ভালো ছিল না, সবকিছু মিলে মোটামুটি আর কি। হ্যাঁ, মানিয়ে নেওয়া এরকমই। বিরতির পর মঙ্গলবার থেকে ফের মাঠে গড়াবে নারী লীগ। তবে নির্বাচন পরবর্তী সূচি ঠিক সময়ে এগোবে কিনা সেই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। হাসান সজীব, ৭১। নানা কুটচাল প্রয়োগ করেও সুবিধা করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতির কড়াকড়ির প্রয়োগে আন্তর্জাতিক দর্শক হারাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ভেন্যু শহর ফ্লোরিডাকে অনিরাপদ গন্তব্য বলে বিদেশি দর্শকদের হুঁশিয়ারি করে রেখেছে মানবাধিকার সংগঠনগুলো। এবার কি তাহলে ধস নামবে ইউএস এর পর্যটন শিল্প খাতে? বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। ১২২টা সূর্যোদয় আর ১২২টা সূর্যাস্তের অপেক্ষা। এরপরই বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠবে পুরো দুনিয়া। সমস্বরে ধ্বনিত হবে উই আর 2026। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। সে খবর জানে ফুটবল ভক্তরা। তবে মাঠের খেলাটা শুরুর আগেই যে হাজারো বিতর্ক সঙ্গে করে বসে আছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। টিকেটের মাত্রাতিরিক্ত দাম নিয়ে তোলপাড় দুনিয়ায়। শুধু কি এক টিকেট ক্রাইসিস? ভিসা জটিলতায় এই বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশের ভক্তরা। কিন্তু এমন অবস্থায় যে কটু কথার চাপে পিষ্ট দ্য গ্রেট ডোনাল্ড জে ট্রাম্প কি করবেন ডিসরাপ্টর? এবার যে তার বিরুদ্ধে আরো বড় এক অভিযোগের তীর। বিশ্বকাপ শুরুর আগেই নিরাপত্তার শঙ্কায় বুক কাঁপছে ভক্তদের। যুক্তরাষ্ট্রে যাবেন নাকি যাবেন না তা নিয়ে কথা চলছে মুখে মুখে, কিন্তু হঠাৎ কেন এমন ভীতি? এমন ভয়ের কারণ তো আছে একটা। এবারে বিশ্বকাপে ভেন্যু শহর ফ্লোরিডাকে অনিরাপদ গন্তব্য বলে বিদেশি দর্শকদের হুঁশিয়ারি দিয়ে রেখেছে মানবাধিকার সংস্থাগুলো। কারিগরি অর্থ ব্যয় করে নিশ্চয়ই এমন হুঁশিয়ারির পর সেখানে গিয়ে খেলা দেখতে আগ্রহ হারাবেন দর্শকরা।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় একাধিক নাগরিক ও মানবাধিকার সংগঠন সম্মিলিতভাবে ফ্লোরিডায় ভ্রমণের সতর্কতা জারি করেছে। তাদের অভিযোগ, কড়াকড়ি অভিবাসন আইন প্রয়োগের কারণে আন্তর্জাতিক পর্যটকদের ক্ষেত্রে বর্ণভিত্তিক প্রোফাইলিং, ত্রুটিপূর্ণ আটকের ঝুঁকি বাড়তে পারে। আর এমন সমস্যা এড়াতে ফ্লোরিডায় খেলা দেখতে যাওয়াদের সবসময় পরিচয়পত্র, নিজ নিজ কনসুলেটে ভ্রমণ পরিকল্পনা নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোই নয়, একই সংখ্যা প্রকাশ করেছেন ফ্লোরিডার ইমিগ্রেন্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসা পেটিট। ফ্লোরিডা এখন ভ্রমণের জন্য একেবারেই নিরাপদ শহর নয়। সেখানে গায়ের রং, ভাষা কিংবা উচ্চারণের ধরন দেখে বিভিন্ন সময় জটিলতায় ফেলা হয়। মূলত কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়াই গ্রেফতার করার মতো ঘটনাও ঘটছে, যা কিনা আন্তর্জাতিক পর্যটকদের জন্য অপমানজনক হতে পারে। যদিও ফ্লোরিডার বিভিন্ন ট্যুরিজম সংস্থা বলছে ভিন্ন কথা। এ ধরনের স্টেটমেন্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও যুক্তরাষ্ট্রের শিল্পখাত ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা। তবে এ কথার এগেইনস্টেও আছে অনেক যুক্তি। শুধু ফ্লোরিডাই নয়, অভিবাসন বিরোধী নীতিমালার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। এমন ঘটনায় মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে আন্দোলনরত 2 জন মারাও যান। তাজিন খন্দকার, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।